সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে থেকে আমরা কেমিস্ট্রির ফাউন্ডেশন ক্লাসের 1 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। প্রথমে আলোকপাত করব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলামে কেমিস্ট্রির গুরুত্ব সম্পর্কে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি টেকনোলজির সাথে কেমিস্ট্রির একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়ে গেছে। সেটা হচ্ছে যে আমরা টেকনোলজির ক্ষেত্রে যে র ম্যাটেরিয়ালস যেগুলো ব্যবহার করে থাকি, সেই র ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে মূলত বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পাউন্ড, যে কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে আমরা একটি টেকনোলজি তৈরি করে থাকি। এই টেকনোলজির যে র ম্যাটেরিয়ালস সেগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা টেকনোলজি র ম্যাটেরিয়ালসের আলাদা আলাদা সাবজেক্ট রয়ে গেছে। এই সাবজেক্টগুলো সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে কেমিস্ট্রি সম্পর্কে কিছু ধারণা থাকতে হয়। সেই জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি কারিকুলামের মধ্যেই কেমিস্ট্রি সাবজেক্টটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং না, বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখা যায় কেমিস্ট্রি পড়ানো হয় তাদেরকে। বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কেমিস্ট্রির যে গুরুত্ব, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও কেমিস্ট্রির ঠিক একই গুরুত্ব। কারণ একটা টেকনোলজি তৈরি করার জন্য আমরা যে উপাদানগুলো ব্যবহার করি, সেই উপাদানগুলো হচ্ছে মূলত রাসায়নিক, যৌগিক এবং মৌলিক পদার্থ। এই রাসায়নিক, যৌগিক এবং মৌলিক পদার্থগুলো সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য এবং জানার জন্য আমাদেরকে প্রথমেই কেমিস্ট্রিটাকে পড়ানো হয়। সেটা কোনো টেকনোলজিতে ফার্স্ট সেমিস্টারে বা কোনো টেকনোলজিতে থার্ড সেমিস্টারে পড়ানো হয়। তবে বেশিরভাগ টেকনোলজিতে দেখা যায় যে কি ফার্স্ট সেমিস্টারেই কেমিস্ট্রি পড়ানো হয়, আবার ফার্স্ট সেমিস্টারে ফিজিক্স পড়ানো হয়। এখন কোনো কোনো টেকনোলজিতে ফার্স্ট সেমিস্টারে ফিজিক্স কেমিস্ট্রি দোনোটা পড়ানো হয়। তবে ফিজিক্স কেমিস্ট্রি দোনোটাই ফার্স্ট সেমিস্টারে পড়ানোটাই আমি যুক্তিসঙ্গত বলে মনে করি। আচ্ছা যাক, এখন কেমিস্ট্রির যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু সম্পর্কে জানার আগে আমরা কেমিস্ট্রির ভূ উৎপত্তি সম্পর্কে কিছু আলোকপাত করব। কেমিস্ট্রিকে বাংলাতে বলা হয় যে রসায়ন বিজ্ঞান। রসায়ন বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? রসায়ন বিজ্ঞান হচ্ছে যে বিজ্ঞানে রাসায়নিক বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয়। রাসায়নিক বস্তু সম্পর্কে আলোচনা করা হয়। রাসায়নিক বস্তুর ধর্ম, গুণাবলী, ব্যবহার, উৎপত্তি এগুলো সম্পর্কে আলোকপাত করা হয়। সেটাকে বলা হয় যে রসায়ন বিজ্ঞান, যেটাকে ইংরেজিতে বলা হয় কেমিস্ট্রি। আমাদের রসায়নের মধ্যে সাধারণত আমরা কিছু মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে আলোচনা করে থাকি। প্রথমে আসা যাক মৌলিক পদার্থের ক্ষেত্রে। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে বর্তমানে 118টা। মৌলিক পদার্থের মোট সংখ্যা হচ্ছে 118টা। এই মৌলিক পদার্থগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়: ধাতু, অধাতু, অপধাতু। ধাতু হচ্ছে, ধাতুগুলো সাধারণত বিদ্যুৎ পরিবাহী, এগুলো হচ্ছে কন্ডাক্টর। অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী এগুলা। অধাতুগুলো হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, ইনসুলেটর। আর অপধাতুগুলা ধাতু এবং অধাতুর মাঝামাঝি, সেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর। এই সবগুলো মিলে হচ্ছে 118টা। প্রাথমিক অবস্থায় বিজ্ঞানীরা 118টা মৌলিক পদার্থ আবিষ্কার করতে পারে নাই। প্রাথমিক অবস্থায় আবিষ্কার করেছিল 63টা। এই 63 থেকে আসছে 96টা, 96 থেকে আসছে 105টা।
আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা কেমিস্ট্রি বইতে পড়েছিলাম পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 105টি। এখন আমি যখন টিচার হয়ে গেলাম তখন কেমিস্ট্রি বইতে দেখলাম যে মৌলিক পদার্থের সংখ্যা 118টি। আবার তোমরা যখন টিচার হবে তখন দেখা যাবে যে প্রকৃতিতে মৌলিক পদার্থের সংখ্যা হয়ে যাবে যে কতটা 130টা। এরপরে ধীরে ধীরে 200টা হয়ে যাবে। এই মৌলিক পদার্থগুলো প্রকৃতির মধ্যে আছে, বিজ্ঞানীরা এগুলোকে অনুসন্ধান করে বের করার চেষ্টা করতেছেন। এগুলা বর্তমানে অনুসন্ধান করা অবস্থায় আছে এবং আগে যারা অনুসন্ধান করেছিল সেই মেন্ডেলিভ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মৌলিক পদার্থের সংখ্যা দাঁড়ালো 118টা। এই 118টা মৌলিক পদার্থ প্রাকৃতিকভাবে প্রকৃতি থেকে প্রাপ্ত, সবগুলো প্রকৃতি থেকে প্রাপ্ত না। কিছু কিছু মৌলিক পদার্থ আবার বিজ্ঞানীরা পরীক্ষাগারের মধ্যে আবিষ্কার করেছেন। যেমন বিজ্ঞানী ফার্মি আবিষ্কার করেছিল ফার্মিয়ন, তারপরে সত্যেন বোস আবিষ্কার করেছিলেন বোসন। এগুলো পার্টিকেলের নাম, ওনাদের নাম অনুসারে দেওয়া হয়েছে। বোসনস, ফার্মিয়নস এগুলো হচ্ছে কৃত্রিম মৌল। এর পরবর্তীতে আরও বিজ্ঞানীরা আরও নতুন নতুন মৌলিক পদার্থের অনুসন্ধানে আছেন অথবা গবেষণার কাজে ব্যস্ত আছেন যে কীভাবে আরও নতুন নতুন ভিন্ন ধর্ম অবলম্বী মৌলিক পদার্থগুলো এবং পার্টিকেলসমূহ আবিষ্কার করা যায়। আছে এর মধ্যে দেখো প্রত্যেকটা মৌলিক পদার্থের আবার একটা করে প্রতীক আছে এবং প্রত্যেকটা মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা আছে, ভর সংখ্যা আছে, আপেক্ষিক ভর আছে, অর্থাৎ বিস্তারিত বর্ণনা আছে এগুলা। তার মধ্যে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলামের জন্য 118টা মৌলিক পদার্থের নাম মনে রাখতে হয় না। তার মধ্যে ধাতু অধাতু মিলে 25 থেকে 30টা মৌলের নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর এগুলো অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা যোজনী, প্রত্যেকটা মৌলের আবার যোজনী আছে, যোজনী সহ মনে রাখতে হবে। যোজনী কি সেই সম্পর্কে আবার আমি বিস্তারিত আলোচনা করব। কোনটা কি পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায়, ভর সংখ্যা বলতে কি বোঝায়, আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বোঝায়, যোজনী বলতে কি বোঝায়, এগুলো আবার বিস্তারিত আলোচনা আছে প্রত্যেকটা মৌলে। এখন আসা যাক আমাদেরকে কোন কোন মৌলের নামগুলো মনে রাখতে হবে। ধাতু অধাতু মিলিয়ে মোট 25 থেকে 30টা মৌলের নাম আমাদেরকে অবশ্যই মনে রাখতে হয়। এগুলো আমি লিখে দিচ্ছি প্রতীক সহ। প্রতীক হচ্ছে একটা মৌলকে সংক্ষিপ্তভাবে লিখার যে প্রক্রিয়া সেটাকে বলা হয়েছে প্রতীক। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনকে আমি কি প্রতীক দিয়ে লিখলে এটা সবাই চিনবে। আবার প্রতীকগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতিপ্রাপ্ত। এটি শুধু বাংলাদেশের জন্য না, পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে হাইড্রোজেনের প্রতীক বললে এটা সবাই হাইড্রোজেনকে চিনবে। যেমন হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ, এইচ বললে হাইড্রোজেনকে চিনবে। এটা পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন ওই এইচ বললে হাইড্রোজেনকে চিনবে। তাহলে প্রতীকগুলো হচ্ছে এগুলো আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রতীকগুলো। প্রতীক লেখার নিয়ম, আবার প্রতীক লেখার নিয়ম আছে। প্রতীক লেখার নিয়ম হচ্ছে কি, মৌলের প্রতীক লেখার নিয়ম হচ্ছে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর বড় হাতের করে লেখা হয় প্রতীক। যেমন হাইড্রোজেন এইচ, হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রতীক হচ্ছে কি এইচ। হ্যাঁ, যদি একটা অক্ষর হয় তাহলে বড় হাতে দিয়ে লিখতে হয়। আবার যদি কিছু কিছু মৌলের প্রতীক আবার 2 অক্ষর দিয়ে লেখা হয়, যেমন ক্লোরিন, প্রথম অক্ষর বড় হাতের হলে দ্বিতীয় অক্ষর হবে যে ছোট হাতের ক্লোরিন। এটি কিভাবে আসছে, প্রথম অক্ষরের সাথে অধিক উচ্চারিত একটা অক্ষর প্রতীক হিসেবে লেখা হয়, এটা আরেকটা নিয়ম। এরপরে প্রতীক লেখার আরেকটা নিয়ম হচ্ছে ল্যাটিন ভাষা থেকে। ল্যাটিন আমেরিকা সেটা আরেকটা প্রদেশ। আমেরিকা এবং ল্যাটিন আমেরিকা দুইটা পাশাপাশি রাষ্ট্র। ল্যাটিন আমেরিকায় যে ইংরেজি ভাষা সেটা হচ্ছে আমেরিকান ইংলিশ, ওইটা সারা বিশ্বব্যাপী একই আন্তর্জাতিক ইংলিশ সেটা।
আমেরিকান ইংলিশ। কিন্তু তাদের আরেকটা প্রদেশ আছে, সেটা হচ্ছে কি ল্যাটিন আমেরিকা। তাদের ইংরেজি ভাষা হচ্ছে তাদের আঞ্চলিক ইংরেজি ভাষা। যেমন বাংলা ভাষা সারা বাংলাদেশে চলতেছে, কিন্তু চট্টগ্রামের বাংলা ভাষা আর ঢাকার বাংলা ভাষা এক না। ঢাকার বাংলা ভাষা যেটা, সেটা হচ্ছে শুদ্ধ বাংলা, আর চট্টগ্রামের বাংলা ভাষা হচ্ছে আঞ্চলিক বাংলা। কাজেই আমেরিকায় যে ইংরেজি ভাষা, সেটা হচ্ছে আন্তর্জাতিক ইংরেজি, আর ল্যাটিন আমেরিকায় ইংরেজি যেটা, সেটা হচ্ছে ওদের আঞ্চলিক ইংরেজি। সেই জন্য এখন করছে কি বিজ্ঞানীরা ধাতুর নামগুলা ওই আমেরিকান ইংরেজি ভাষা থেকে না নিয়ে ল্যাটিন ইংরেজি ভাষা থেকে ওরা গ্রহণ করেছে। সবগুলো না, কিছু কিছু, বেশিরভাগই ধাতুর নাম ল্যাটিন ইংরেজি ভাষা থেকে লেখা হয় প্রতীকগুলা। কয়েকটা আবার ব্যতিক্রম আছে, কোনটা কোনটা ব্যতিক্রম আমি সেগুলো আবার বলবো তোমাদেরকে। যেমন আয়রন, এটা হচ্ছে ইংরেজি নাম, এটা ল্যাটিন নাম হচ্ছে ফেরাম বা ফেরিয়াম। ফেরাম এটা হচ্ছে ল্যাটিন ভাষা, সেই জন্য প্রতীক লেখা হচ্ছে ফেরাম থেকে একই এরকম। এখন আসা যাক কোন কোন আবার ব্যতিক্রম হতে পারে। যেমন মনে করো জিন, এটি ইংরেজি ভাষা জিন, এটার প্রতীক লেখা হয়েছে ইংরেজি ভাষা থেকে জিন। এরকম ব্যতিক্রম ব্যতিক্রম একটা দুইটা, তবে বেশিরভাগই ধাতুর নাম লেখা হয়েছে ল্যাটিন ভাষা থেকে। আচ্ছা, যা কোন কোন ধাতুর নামগুলা আমাদেরকে মনে রাখতে হবে আমি সেটা বলি। যেমন সোডিয়াম, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে কি ধাতুর নাম। প্রতীক ধাতুর নামের সাথে প্রতীকও মনে রাখতে হবে। যেমন সোডিয়াম, এটা ল্যাটিন নাম হচ্ছে লিটেরিয়াম। সেই জন্য প্রতীকটাকে একটু ভুল করে লিখি। লিটেরিয়াম হচ্ছে সোডিয়ামের ল্যাটিন নাম, সেই জন্য এটা প্রতীক লেখা হয় যে Na। এরকম আরও আছে, আমি সবগুলো লিখে দিচ্ছি। যেমন ম্যাগনেসিয়াম, এটাও মনে রাখতে হবে। যে সরাসরি ইংরেজি ভাষা থেকে এমজি। অ্যালুমিনিয়াম, ও আচ্ছা, এগুলোর আবার যোজনী আছে, যোজনী সহ লিখি। যোজনী হচ্ছে এক, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। অ্যালুমিনিয়াম, এটি ইংরেজি ভাষা থেকে আসবে Al, এটা যোজনী 3। পটাশিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কেডিয়াম, সেই জন্য এটা প্রতীক হচ্ছে K, আর পটাশিয়ামের যোজনী হচ্ছে 1। এরপর আসতেছে ক্যালসিয়াম,
ক্যালসিয়ামের ল্যাটিন নাম ইংরেজি ভাষা থেকে আসছে সিলিয়া, এর যোজনী হচ্ছে 2। এরপর আসছে যে ক্রোমিয়াম, এটা মনে রাখতে হবে ক্রোমিয়াম সিআর, এটার যোজনী হচ্ছে 2 3 5, 2 3 6, তিনটা হয় যোজনী 2 3 এবং 6, 2 3 6। এরপর হচ্ছে ম্যাঙ্গানিজ, এটা হলো আয়রন, হেলিয়াম, একই। আয়রনের যোজনী হচ্ছে 2 এবং 3, 2 হতে পারে 3 হতে পারে আয়রনের যোজনী। এরপর আসছে যে কোবাল্ট, এটা একটা ধাতু, এটা আসছে ইংরেজি ভাষা থেকে সিইউ, কোবাল্ট 2 3। এরপর হচ্ছে যে নিকেল, এটাও 2 3। এরপর হচ্ছে কপার, এটা আসছে আবার ল্যাটিন ভাষা থেকে, এটার প্রতি কিউপ্রা, সিইউ, সেদিন এটার প্রতীক হচ্ছে সিইউ, কিউপ্রা। এটার যোজনী হচ্ছে 1 2। এর পরবর্তীগুলো আমি এগুলো আবার ইরিজ করে ফেলবো, ইরিজ করে আবার উপরের দিক থেকে লিখবো। ততক্ষণে তোমরা এগুলো লিখে ফেলো, খুব দ্রুত লিখে ফেলো। যেহেতু ইরিজ করে ফেলবো, আমি 2-1 মিনিট তোমাদেরকে সময় দিচ্ছি। আমি প্রথম থেকে আবার বলে দিচ্ছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার। আচ্ছা, আমি এবার এগুলোকে ইরিজ করে দিতেছি বাকিগুলো লেখার জন্য। এরপর আসছে জিঙ্ক, এটি ইংরেজি ভাষা থেকে আসছে জ্যাটেন, এটার জন্য হচ্ছে গ্রিক। আর্সেনিক, এটা হচ্ছে এক ধরনের বিষাক্ত ধাতু আর্সেনিক, এটি ইংরেজি ভাষা থেকে আসছে অ্যাস, এটার যোজনী হচ্ছে 3 5। সিলভার, এটার ল্যাটিন নাম হচ্ছে, এটা আসছে ল্যাটিন ভাষা থেকে, এটার ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম। এটা একটু আর্জেন্টিনার সাথে মিল দেখতে পাচ্ছি, কি জন্য আর্জেন্টাম নাম দিল ঠিক জানি না, তবে এটা ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, এবং সেই জন্য এটাকে অ্যাজি লেখা হয়।
1 2 এটা যোজনী হচ্ছে 1 হয় 2 হয় একাধিক যোজনী। এরপর হচ্ছে অ্যান্টিমন, এটা দরকার নেই। প্লাটিনাম এটা একটা দরকার, প্লাটিনাম এটা মনে রাখতে হবে। পিটি এটা আসছে ইংরেজি ভাষা থেকে 2 4, এটার প্রতীক হচ্ছে 2 4 প্লাটিনাম। এরপর আসছে যে গোল্ড, এটার ল্যাটিন নাম হচ্ছে অরাম। এই অরাম 1 3। মার্কারি পারদ, এটা ল্যাটিন নাম হচ্ছে হাইড্রোগ্রাম। সেই জন্য এটার প্রতীক লেখা হয় যে Hg, এটার প্রতীক যোজনা হচ্ছে 1 2। লেট মানে সীসা, এটার ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম। টিভি, এবং এটার যোজনা হচ্ছে 2 4 2 4। ইউরেনিয়াম এটা অত্যন্ত একটা তেজস্ক্রিয় ধাতু ইউরেনিয়াম। ইউ 3 4 5 6 3 4 5 6। এই ধাতুগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে। আরও আছে ধাতু, তবে অন্যগুলো এখন প্রয়োজন নেই তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলামের জন্য। এগুলোই লাগবে, এগুলো মনে রাখতে হবে ধাতু, এগুলোর নাম। এগুলো তোমরা খুব তাড়াতাড়ি একটু নোট করে ফেলো। আমি এগুলো মুছে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি মুছে ফেলতেছি এগুলা। এরপরে আসতেছে অধাতুর নামগুলা। কোন কোন অধাতুর নাম তোমাদেরকে মনে রাখতে হবে, দেখো। কোন কোন অধাতুর নাম তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে এখানে লিখছি কি অধাতুর নাম, প্রতীক এবং যোজনী। এটা হচ্ছে কি যোজনী। প্রতীক এটা আর একটু আমি স্পষ্ট করে লিখি। দেখো প্রথমে হচ্ছে কি অধাতুগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। গ্যাস
গ্যাস হিসাবে কি কি আছে দেখো, গ্যাস হিসাবে আছে কি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। হাইড্রোজেন হচ্ছে কি H, অক্সিজেন ও নাইট্রোজেন, এই তিনটা হচ্ছে মৌলিক গ্যাস। এতে যোজনী দেখো, হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 1 2 3 4 5, পাঁচটা হতে পারে নাইট্রোজেনের যোজনী 1 2 3 4 5। এগুলো হচ্ছে গ্যাস হিসাবে আছে, গ্যাস হিসাবে। গ্যাসীয় মৌল, গ্যাসীয় মৌল বলা হয় এগুলোকে অধাতু। এরপরে দেখো আর কতগুলো গ্যাস দেখবে, এগুলো গ্যাস হিসেবে আছে, এগুলোকে বলা হয় যে হ্যালোজেন। কি কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এবং আয়োডিন। ফ্লোরিন হচ্ছে F, ক্লোরিন Cl, ব্রোমিন হচ্ছে Br, আয়োডিন হচ্ছে R। এই মৌলগুলার ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম প্রস্তুত প্রণালী একই, সেই জন্য এগুলোকে একসাথে বলা হয় যে কি হ্যালোজেন। এগুলো অধাতু, হ্যালোজেন বলে এগুলোকে একসাথে। এরপরে আরো কয়েকটা অধাতু দেখো, সালফার S, এগুলো সবগুলো যোজনী হচ্ছে 1, তিনটা সালফার, কার্বন, ফসফরাস, এরপর হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ এটাও একটা অধাতু। ম্যাঙ্গানিজ, কার্বন, সালফার হচ্ছে S, কার্বন হচ্ছে C, ফসফরাস হচ্ছে P, ম্যাঙ্গানিজ হচ্ছে Mn। এগুলোর প্রতীক হচ্ছে এগুলোই। এরপর আসলে যোজনী, সালফারের যোজনী হচ্ছে 2 4 6, সালফার। ফসফরাসের যোজনী হচ্ছে 3 5, সালফারের যোজনী হচ্ছে 2 4 6, 2 4 6, কার্বনের যোজনী হচ্ছে 2 4, ফসফরাসের যোজনী হচ্ছে 3 5, ম্যাঙ্গানিজের যোজনী হচ্ছে 2 থেকে 7 পর্যন্ত, 2 3 2 3 4 6 7, 2 3 4 6 7। ম্যাঙ্গানিজটা বোঝা যাচ্ছে না, ম্যাঙ্গানিজটা আমি উপরের দিকে করে লিখবো, আবার এখান থেকে যদি ফসফরাস পর্যন্ত বোঝা যাচ্ছে। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার কঠিন অবস্থায় থাকে, এগুলো হচ্ছে কঠিন পদার্থ।
অর্থাৎ অধাতু কঠিন পদার্থ, এগুলা হচ্ছে গ্যাস, গ্যাস হিসেবে আছে হ্যালোজেনগুলো। তাহলে এগুলো লিখে ফেলো, আমি ম্যাঙ্গানিজটা উপরে লিখবো, আবার নিচে জায়গা হচ্ছে না এটার। ঠিক আছে, তাহলে আমি এগুলা ডিলিট করে ফেলতেছি। এটা অধাতু ম্যাঙ্গানিজ, এটার যোজনীয় হচ্ছে 2 3 4 4 7, 2 3 4 6 7 এর যোজনী। এরপর আসা যাক নিষ্ক্রিয় মৌলগুলো, অধাতু নিষ্ক্রিয় মৌলগুলো কি কি দেখো। হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। নিয়ন হচ্ছে, আর্গন হচ্ছে এয়ার, ক্রিপ্টন এয়ার, জ্যানন এক্সি, রেডন আর। এগুলোর যোজনী নেই, এগুলোর যোজনী হচ্ছে শূন্য যোজনী, এগুলোর কোনো যোজনী হয় না, যেহেতু এগুলো নিষ্ক্রিয় মৌল সেই জন্য এগুলোর কোনো যোজনী হয় না। এগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল এগুলা, অর্থাৎ এই মৌলগুলা অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়া আবার যুক্ত হতে পারে না, যেহেতু এগুলো যোজনী নেই। এরপর আর দুটো ধাতু দেখো যেগুলো অধাতু হিসেবে ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে কি সিলিকন, সিলিকন হচ্ছে SI, এটার যোজনী হচ্ছে 4। আরেকটা হচ্ছে কি জার্মেনিয়াম, জার্মেনিয়াম, এটার যোজনীয় 4। এই দুটো হচ্ছে কি সেমিকন্ডাক্টর বা অধাতু বলে। মোটামুটি ধাতু অধাতু আমি যেগুলো আজকে লিখে দিলাম তোমাদেরকে, এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কারিকুলামের মধ্যে যে কেমিস্ট্রি যেগুলো পড়ানো হবে, কেমিস্ট্রির মোটামুটি পড়া এগুলা এই ধাতু এবং অধাতুর মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক, আগামীতে আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হব। আগামী পড়াবো যে কেমিস্ট্রি সেকেন্ড ক্লাস, লেকচার 2। সবাইকে অনেক ধন্যবাদ, খুদা হাফেজ।